আসসালামু আলাইকুম দর্শকদের উদ্দেশ্যে সালাম এবং শারমিনকে অনেক ধন্যবাদ আজকে সেশনে অংশগ্রহণ করার জন্য। তো আজকে আমাদের সেশনটা একটা ইন্টারেস্টিং টপিক, এটা হচ্ছে মব সাইকোলজি। তো এখন মব সাইকোলজি নিয়ে আমরা ডিসকাশন করব। তো আমি ডাক্তার আতিকুল হক মজুমদার, সাইকিয়াট্রিস্ট, আর শারমিন আপনার পরিচয়। আমি শারমিন নাহার, সাইকোথেরাপিস্ট, কাজ করছি ঠিকানা সাইকিয়াট্রিক অ্যান্ড ড্রাগ অ্যাডিকশন ক্লিনিকে। তো আমাদের আসলে এই মব সাইকোলজি, মব জিনিসটা কি? কারণ ইদানিং আমরা তো এটা সবসময় দেখছি যে মানে একটা গোষ্ঠীবদ্ধভাবে আর কি নিজেদের হাতে আইন তুলে নেওয়ার বা এইরকম ব্যাপারটা। এখন মবের জিনিসটা কিন্তু এটা অনেক প্রাচীন, এবং শুধু যে মানুষ ছাড়া অন্যান্য প্রাণীদের মধ্যেও কিন্তু এই ধরনের প্রবণতা দেখা যায় যখন কেউ ইন গ্রুপ এবং আউট গ্রুপের ব্যাপার থাকে। অর্থাৎ একটা গোষ্ঠী সে নিজের বাইরের কাউকে যখন মনে করে যে এই হচ্ছে আমার নিজের কেউ না, আউট গ্রুপ, তখন তার প্রতি একটা তাকে তারা মনে করে যে সে আমাদের মতন না, সে অন্য সামথিং ডিফারেন্ট। হ্যাঁ, মানে সে যদি শিম্পাঞ্জি হয় তাহলে তাকে মনে করা হবে সে শিম্পাঞ্জি না, শিম্পাঞ্জির শত্রু কোনো কিছু প্রাণী, প্রিডেটর। তাহলে মানুষের ক্ষেত্রেও তাই, যাকে আমার পছন্দ হবে না তাকে আমার মনে হবে যে এ মানুষই না। এই জন্য আমরা এই ধরনের কাজগুলিকে এইভাবে আমরা বলে থাকি যে এই ব্যক্তিটি একটি পাশবিক কাজ করেছে, তাই না? কেন আমরা এরকম করি? কারণ আমরা তাকে ডেমোনাইজ করি, ডিহিউম্যানাইজ করি। তাকে আমরা মানুষ হিসাবে যদি চিন্তা করি তাহলে আমাদের ব্রেইনে অটোমেটিক একটা মিরর নিউরনটা ইফেক্টিভ হবে এবং তার প্রতি আমাদের একটা সহানুভূতি চলে আসবে। ওই জায়গাটাকে নষ্ট করার জন্য তাদেরকে বলা হয় যে এ হচ্ছে গিয়া মানে অপরাধী, অমানুষ। হ্যাঁ, কিন্তু আসলে এই জিনিসটা তো আমরা বুঝি এটা তো পুরো ইললজিক্যাল। মানে মানুষ তো মানুষই, সে তো অমানুষ হতে পারে না। হ্যাঁ, অমানুষ হতে হলে তাহলে তো সে মানুষই হবে না। তাহলে আমরা এইভাবে কিন্তু নিজেদেরকে সেন্সিটাইজ করছি যে আরেকজনকে ঘৃণা করার ব্যাপারে। তো মবের ব্যাপারটা ঠিক তাই, যে যেমন আমরা ওয়েস্টার্ন, যেটা ইউএসএতে যখন ওই প্রথম দিকে, তখন তো এরকম বিভিন্ন ধরনের ফার্মিং হতো, হ্যাঁ, ঘোড়া। তো তখন ঘোড়া চুরির শাস্তি ছিল হচ্ছে মৃত্যুদণ্ড, এবং মানে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হতো। এবং দেখা যেত যে কেউ হয়তো ঘোড়া চুরি করেছে, তার পিছনে তখন লিঞ্চিং মানে হচ্ছে যে ওই যে ধরে ফাঁসি দিয়ে গাছের ডালে ঝুলিয়ে দেয়। তো ওইটার জন্য তখন ওই দেখা যেত একদম গোষ্ঠীবদ্ধ হয়ে ওই এলাকার সবাই মিলে ওই লোকের পিছনে ছুটতো এবং তাকে কোনোভাবে ধরতে পারলেই হলো, ব্যাস তাকে ওরকম ভাবে মেরে ফেলতো। এবং এক্ষেত্রে এইটার সবচেয়ে বড় ব্যাপার, এটা অপপ্রয়োগ হতো বেশি। কারণ দেখা যেত যে একজন নিরাপরাধ কিন্তু হয়তো তার সম্পত্তি আরেকজন দখল করতে চায়, তখন তাকে একটা অভিযোগ দিলে ও আমার ঘোড়া চুরি করে এই যে দৌড় দিয়ে এই যে পালালো, এই আমার ঘোড়া চুরি করতেছে, এই ধর ধর ধর, সবাই তাকে ধরে ব্যাস তাকে ফাঁসি দিয়ে দিল। কতটা আসলে মানে সত্য ঘটনাটা সেটা আসলে যাচাই বাছাই কেউ আর করছে না। তার মানে এক্ষেত্রে স্যার একটা মানে মানুষ বা একজন ব্যক্তি আসলে মানে তার ইচ্ছাকে চরিতার্থ করার আসলে খুব মানে সুযোগটা এখানে আছে, রাইট। অপপ্রয়োগের অনেক সুযোগ আছে। ঠিক যেরকমটা আমরা দেখেছি যে মধ্যযুগীয় ইউরোপে আমরা জানি যে উইচ হান্টিং, হ্যাঁ, অর্থাৎ উইচ ক্রাফটের জন্য ডাকিনী হত্যা, অর্থাৎ মানে যে, এবং কাদেরকে এক্ষেত্রে হত্যা করা হতো? যারা সমাজের প্রচলিত গণ্ডির চাইতে যারা অ্যাডভান্স ছিল, যাদের চিন্তা ভাবনা অনেক প্রোগ্রেসিভ ছিল। কারণ আমরা এর আগেও আমরা এটা জানি যে আসলে ইন্টেলিজেন্স মানুষের ভিতরে অনেক ভয় তৈরি করে। কারো ভিতরে জ্ঞান বেশি থাকলে, আচ্ছা সাউন্ডটা ঠিক মতন আছে কিনা একটু চেক করে স্যার। তাহলে কারো ভিতরে যদি জ্ঞানের প্রকাশটা বেশি হয় তাহলে অন্য মানুষজন তাকে ভয় পায়। তাহলে এই যে উইচক্রাফটে যে যা কিছু হয়েছে অধিকাংশ ক্ষেত্রে হয়েছে যে ওই মহিলাটি বা সেই মেয়েটি, তার জ্ঞান অনেক বেশি ছিল, সে হয়তো কোনো কারণে তার কোনো মেডিসিনাল নলেজ ছিল, সে ভেষজ অনেক কিছু বুঝতো। তো এইগুলি মানুষের ভিতরে ভীতি তৈরি করে। যারা সাধারণ মানুষ যারা গড়পড়তা মানুষ, তাদের ভিতরে ভীতি তৈরি করে। এবং যারা এদের ভিতরে আরও যারা মানে সুযোগ সন্ধানী, তারা এটাকে আরও নিজেদের জন্য থ্রেটেনিং মনে করে। যে সাধারণ মানুষ আবার ওই ব্যক্তিটার প্রতি যদি আকৃষ্ট হয়ে যায় তাহলে হয়তোবা আবার প্রভাব তাদের উপর দিয়ে চলে যাবে। সে প্রমিথিয়াস এবং জিউসের মতন, যে প্রমিথিয়াস সাধারণ মানুষকে মানে ওই গ্রিক গল্প অনুযায়ী বা রোমান গল্প অনুযায়ী
আগুনের ব্যবহার শেখানোর কারণে জিউস তার উপর খেপে গিয়েছিলেন। ঠিক সেরকম এই জন্য জ্ঞানী মানুষদেরকে মানে শাসকরাও ভয় পায়, অপছন্দ করে, আর সাধারণ মানুষরা তাদেরকে মানে তাদের দৃষ্টিতে সে হচ্ছে ডিফারেন্ট। তাহলে ডিফারেন্ট যে কোনো কিছুই মানুষের ভিতরে একটা ভয়ের তৈরি করে। তো এই কারণে দেখা যাচ্ছে যে যে এই ধরনের পরিণতি, এই ধরনের যারা হয় তাদেরকে বিভিন্নভাবে চেষ্টা করা হয় মবের কাছে খারাপ পরিণত করার। তো এটাও একটা স্ট্র্যাটেজি, হ্যাঁ, যে তাদের বিরুদ্ধে মব লেলিয়ে দেয়া, অর্থাৎ তাদের এমন কিছু তাদের একটা বৈশিষ্ট্য মানে কোনোভাবে সেই লিঞ্চিং মবের মতন, ও আমার ঘোড়া চুরি করছে বা এই মেয়েটা হচ্ছে ডাইনি বিদ্যা করে, একটা বলে কোনোভাবে একটা বলে দিলেই হলো, অথবা যে এ হচ্ছে একজন রেপিস্ট, হ্যাঁ এরকম করেছে। আমি যদি এরকম কাউকে চেষ্টা করি, চাই একে আমি শত্রু মনে করি, আমি কিছু করতে হবে না, আমি যদি সোশ্যাল মিডিয়াতে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের এরকম কিছু একটু বদনাম ছড়িয়ে দিই, দেখা যাবে যে অধিকাংশ মানুষ না বুঝার মধ্যে, কারণ গড়পড়তা মানুষের আইকিউ আমার মনে হয় না খুব একটা বেশি। এটা আসলে আমরা একটু স্টাডি করে দেখবো পরে কখনো যে আমাদের দেশের মানুষের গড় আইকিউ আসলে কত পার্সেন্ট, মানে সমস্ত দেশগুলির তুলনায় কতটুকু পর্যায়ে আছে। তো আইকিউ যাদের যত কম তাদের ভিতরে মব হওয়ার প্রবণতা তত বেশি থাকবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, জি স্যার, কিন্তু এই বিষয়টা আসলে আমাদের কিন্তু এখন এই যে মবের কিন্তু অনেক বেশি একটা প্রচলন আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে গত 2-3 দিন আগে একটা ঘটনা যে উনি একজন মানে ছোট বাচ্চাকে রেপ করে হত্যা করেছে, পরে তাকে মানে মব জাস্টিসের মাধ্যমে তাকে মেরে ফেলা হয়েছে। তো এই জায়গাটাতে স্যার যদি ওনাকে মানে তার মানে বিষয়টা এরকম আসলো যে যার ইন্টেলিজেন্স বেশি বা যে একটু ডিফারেন্ট নলেজেবল, তাকে আসলে অন্যরা সাধারণ জনগণ আসলে এটা মেনে নিতে পারছে না, যার কারণে তাকে মবের আওতায় অনেক সময় এরকম করা হয়। তো এই ক্ষেত্রে স্যার এই বিষয়টাকে একটু যদি ব্যাখ্যা দেন, তাহলে এটা তো আসলে একটা ছোট বাচ্চার লাশ ওনার বাসায় পাওয়া গেল এবং উনি বাচ্চাটাকে রেপ করেছে এবং পরবর্তীতে এলাকার লোকজন বা সব জনগণ মিলে তাকে হত্যা করে ফেললো। তো এটাকে স্যার আপনি কিভাবে একটু ব্যাখ্যা করবেন? ব্যাপারটা হচ্ছে যে এখানেও যে সে মব সাইকোলজি, হ্যাঁ, এখন সে যেটা করেছে এই জিনিসটাকে তো মানে পার্সপেক্টিভটা চিন্তা করতে হবে, তার পার্সপেক্টিভটা কি ছিল। তার পার্সপেক্টিভ দিয়ে চিন্তা করলে তার ভিতরে যেটা ছিল সেটা হচ্ছে এটাকে আমাদের পার্সপেক্টিভে বলতে পারি প্যাথোলজিক্যাল, অর্থাৎ আমরা ব্রেইনের তার কোনো প্যাথোলজির কারণে সেই ধরনের কাজটা করেছে, প্যাথোলজির কারণে। হ্যাঁ, তার ব্রেইনে, অর্থাৎ প্যাথোলজি বলতে কি, প্যাথোলজিটাও কিন্তু আসলে খুব একটা মানে পার্সপেক্টিভটা ভিন্ন হলেই আমরা বলি। যেমন আমাদের ডাক্তারি বিদ্যায় প্যাথোলজি একটা বড় সাবজেক্ট, হ্যাঁ, আছে। প্যাথোলজি থেকে মানে এই যে প্যাথোজেন, যারা কিনা রোগ ব্যাধি তৈরি করে সেটাকে বলে প্যাথোজেন, এবং সেই বিদ্যা হচ্ছে প্যাথোলজি। তাহলে এই যে আমাদের দৃষ্টিতে ভাইরাস, ব্যাকটেরিয়া যেগুলি আমাদের রোগ ব্যাধি করে তারা সবাই হচ্ছে প্যাথোজেন। তাহলে আমাদের দৃষ্টিতে তারা হচ্ছে আমাদের মানুষের শত্রু, তাই না, মানবতার শত্রু। কিন্তু আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গিটাকে আরো উপরে নেই, আরো যদি এটাকে নিরপেক্ষভাবে দেখি, তাহলে কিন্তু তারাও প্রকৃতির অংশ। তাহলে তারা কিন্তু আলাদাভাবে কেন খারাপ হবে? ঠিক সেইভাবে, কারণ তারা মানুষ হত্যা করছে। এখন যেই ব্যক্তিটা এই কাজটা করছে, ওই যে অধিকাংশ মানুষের পার্সপেক্টিভে সে একটা নৃশংস কাজ করেছে, অমানবিক কাজ করেছে, পাশবিক কাজ করেছে, কিন্তু অ্যাকচুয়ালি কোনো পশু হয়তো বা এরকম কাজটা করতো না। তাহলে সে মানুষ বলে এটা করেছে, তার মানে এটা হিউম্যান ট্রেট। মানুষের ভিতরে এই প্রবণতাটা আছে, এই ধরনের জঘন্য বা ইচ্ছায়িত জঘন্য অনেক কিছু করার প্রবণতা বা পোটেনশিয়াল মানুষের ভিতরে আছে। কিন্তু একই সাথে আবার আমরা এটাকে মানতে পারি না, কারণ আমরা হচ্ছে হিউম্যানস হচ্ছে গিয়ে অত্যন্ত মোস্ট কন্ট্রোভার্সিয়াল এবং সেলফ কন্ট্রাডিক্টিং অ্যানিম্যাল। যে কারণে আমরা মানতে পারি না যে আমাদের ভিতরেও ধর্ষণ প্রবৃত্তি আছে, চৌর্য প্রবৃত্তি আছে, আমার ভিতরে আছে, এটা আমরা মানতে পারি না বলেই আমাদের এটা তখন প্রজেকশন হয়। যখন কারো ভিতরে যখন একটা চোর ধরা পড়ে, তখন আমরা সবাই মিলে তাকে মারতে যাই। কেন? কারণ ওই যে আমার ভিতরে তো চৌর্য প্রবৃত্তি আছে, ওইটাকে আমি মানতে পারি না। কিন্তু যখন আরেকজনের ভিতরে ধরা পড়ে, তখন তার উপরে গিয়ে পড়ে, এই যে চোর ধরা পড়ছে, পিটা। তাহলে আমার ভিতরে যদি চৌর্য প্রবৃত্তি না থাকতো, তাহলে কিন্তু আমি চুরি যে খারাপ এটাই আমি জানতাম না। হ্যাঁ, আমি কিভাবে জানতাম যে চুরি খারাপ? এটাও তো একটা পার্সপেক্টিভ বিষয়। হ্যাঁ, অন্য এক প্রাণী, আমরা তো ওই যে মৌমাছি মধু চুরি করছি,
তাহলে ওদের দৃষ্টিতে আমরাও তো চোর। কিন্তু আমরা ওই যে বললাম না সব পার্সপেক্টিভের ব্যাপার। এখন ওই ব্যক্তিটাকে আমরা প্যাথোলজিক্যাল মনে করছি ব্রেইনে। আমাদের আমরা যদি স্বাভাবিক মনে করি নিজেদেরকে, তাহলে তার ভিতরে প্যাথোলজি আছে, তার ব্রেইনের প্যাথোলজি আছে, এই কারণে সে এই কাজটা করেছে। এখন এটা ওই পার্সপেক্টিভে চিন্তা করলে তার এটার জন্য যেটা ট্রিটমেন্ট বা এরকম কিছু তাকে এটা নিয়ে গবেষণা করার বিষয়, সেটা একটা ওয়ে হতে পারে। আর মবের বিষয়টা যেটা হচ্ছে যে আসলে এই মব সাইকোলজিতে যখন কেউ মবের পার্ট হয় তখন কিন্তু তার ভিতরে ইন্ডিভিজুয়াল সেন্সটা থাকে না। মনে করেন আমরা এক একজন এক এক রকম মানুষ, হ্যাঁ, কারোর ভিতরে আমাদের কেউ আমরা অনেক সৃজনশীল বা কেউ হয়তো অনেক মানে এক একজন এক এক রকম ঝোঁক আছে, কিন্তু যখন আমরা মবের অংশ হয়ে যাই তখন কিন্তু এটা খুব ইন্টারেস্টিং একটা ডাইনামিক, সাইকোলজিক্যাল ডাইনামিক। ওই মব সাইকোলজিটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। ওইখানে কিন্তু ইন্ডিভিজুয়াল সাইকোলজির আর কোনো মূল্য নেই, মানে নিজের মানে কোনো নিজস্বতা থাকছে না ওখানে। ওখানে যে সবাই যা করছে প্রত্যেকটা মানুষ সবাই মানে তাদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু এমন না যে আমি অনুকরণ করছি, তখন তাদের ডাইনামিক্সটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। ওই যে ওই কিছু পাখি একসাথে যখন উড়ে ওই একসাথে ওড়ার মতন, অর্থাৎ ওই কাজটা হয় এটা সমবেত কাজ, এবং এমন না যে ওইটা একজন নতুনভাবে করছে, তারা এটা স্পন্টিনিয়াসলি হয়। এবং তাদের ওই যে যেমন জম্বি হলে মানুষ যেরকম করে, যে আমরা দেখি না যে জম্বি মুভিতে একসাথে এরকম তারা চলছে, এরাও ঠিক তাই। এরকমভাবে মবের অংশ যখন কেউ হয় তখন তার ব্যক্তিগত কোনো চিন্তা ভাবনা বিবেক বিবেচনা কিছুই থাকে না, কাজ করে না, আসলে কিছুই কাজ করে না, এবং তার কোনো অপরাধ বোধও থাকে না, সে যেটাই করুক না কেন। তো স্যার যেটা বললেন যে আমরা আসলে মানুষ যে কাজগুলো করি, যতটা মানে নৃশংস কাজ অনেক সময় করে ফেলি, যেটা হচ্ছে বর্তমানে বা তার থেকে আরো বেশি অনেক হতে পারে, যেটা অন্য পশুর দ্বারা আসলে হয় না। কিন্তু মানে মজার বিষয় হচ্ছে যে আমরা কিন্তু বলার সময় বলছি যে পশুর থেকেও অধম, মানে পশুরা এরকম করতে পারে, তার থেকে আমরা মানে তারা আসলে অনেক খারাপ কাজ করতে পারে। আমরা যখন নরাধম বলি না, নরের অধম, কিন্তু নরের অধম তো হতে পারে না। আমরা নর বলেই এই কাজটা করি, আমরা হিউম্যান বলেই আমরা এই কাজটা করতে পারি, অন্য কোনো প্রাণী তো এটা করবে না। তো তাহলে এই ক্ষেত্রগুলোতে স্যার তাহলে মানে কিভাবে আসলে এটার একটা মানে আমরা যখন দেখছি যে একজন মানে খারাপ কাজ করছে বা নৃশংস কাজ করছে, তখন আসলে আলটিমেটলি তো সবার মধ্যে একটা পরিবর্তন, বা সবাই আসলে তাকে অটোমেটিকলি, এটাও তো মানে হিউম্যান নেচার যে অটোমেটিক তার প্রতি একটা ক্ষোভ বা তার প্রতি একটা ঘৃণা এটা একটা চলে আসবে। তো সেই ক্ষেত্রে স্যার এটাগুলোকে আসলে কিভাবে মানে ফেস করতে হবে বা করা যায়? আচ্ছা, এক্ষেত্রে আমি যেটা মনে করি আসলে পরিবর্তন করতে হবে আগে নিজের দিক থেকে। এই যে আমরা অন্যের দিকে তাকালে হবে না, যে আমাদের সমাজটা ধ্বংস হয়ে গেছে, এই যুব সমাজ নষ্ট হয়ে গেছে, এটা সেটা চারিদিকে এত দুর্নীতি অনিয়ম, এগুলি বলে লাভ নেই। হ্যাঁ, এগুলি বলার হচ্ছে এসকেপিস্ট, মানে এগুলিকে নিজেকে পাশ কাটিয়ে যাওয়া। আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব মানে এই না যে সবাইকে একেবারে পরিবর্তন করার, নো। আমার নিজেকে পরিবর্তন না, আমার নিজের ভিতরটাকে বোঝা, আমি কেন কিরকম, আমার ফিঙ্গারপ্রিন্টটাকে বোঝার চেষ্টা করা যে আমি কেমন মানুষ, আমার ভিতরে কি বৈশিষ্ট্য আছে, এবং প্রত্যেকের ভিতরে কিছু ভালো বৈশিষ্ট্য থাকবে, খারাপ বৈশিষ্ট্য থাকবে। আমার ভিতরে যেগুলি ভালো বৈশিষ্ট্য সেগুলিকে যেমন আমি আত্মস্থ করব, আমার খারাপ বৈশিষ্ট্যগুলিকে আমি আত্মস্থ করব একইভাবে। তখনই আমার ভিতরে স্থিরতা আসবে। তখন আমার বিবেচনা বোধ তখনই কাজ করবে যখন দুটোই আমার ভিতরে কাজ করবে। তাহলে আমাদের আসলে প্রথম কথা আমাদের আসলে অ্যাকসেপ্ট করে নেওয়া, নিজেদের সকল বৈশিষ্ট্যকে আমরা অ্যাকসেপ্ট করে নিব। এবং এই যে দেখেন আমরা মানে এটা কিন্তু দুইটা লেভেলে কাজ করে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেলে, আবার একই সাথে এটা কিন্তু আবার সমষ্টিগত লেভেলে, মানে হিউম্যান রেস হিসাবে, মানব প্রজাতি হিসাবে বা মানব জাতি হিসাবে। তো ওই যে ইন্ডিভিজুয়াল লেভেলে আমরা আমাদের ভিতরে যে আমার ভিতরে চৌর্য প্রবৃত্তি থাকবে, ঘৃণা থাকবে, ঈর্ষা থাকবে, এগুলি আমরা মানতে পারি না। আবার ঠিক সেরকম জাতিগতভাবে বা একটা স্পেসিস হিসাবে মানুষের ভিতরে তথাকথিত অমানবিকতা, ওই যে খুন, ধর্ষণ, তারপরে এই আরও যা কিছু আমরা নেগেটিভ যে এইগুলি থাকতে পারবে না। এটাকে আমরা যেটা দেখি এটাও সেরকম, ওই একই রকম আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না। এখন আমরা যদি হাইপোথেটিক্যালি চিন্তা করি যে তাহলে আমরা যদি প্রজাতিগতভাবে অ্যাকসেপ্ট করে নিই না, মানুষের ভিতরে এরকম ধর্ষণ কামিতা থাকবেই,
এটাকে অ্যাকসেপ্ট করে দিলে কি ধর্ষণ বাড়বে? মনে হতে পারে অ্যাপারেন্টলি বাড়বে, কিন্তু আসলে বাড়বে না। কেন বাড়বে না? এইটার আমরা উদাহরণটা দেখবো হচ্ছে আমরা ওয়েস্টার্ন, আমরা যদি নর্ডিক কান্ট্রিগুলিতে দেখি, যে যেখানে যে সোশ্যাল ওয়েলফেয়ার কান্ট্রিগুলিতে, ওদের ওইখানেও কিন্তু এই ধরনের অপরাধ ঘটে, কিন্তু ওদের ওখানে তো আর মব জাস্টিস বলে কিছু নেই। ওখানে দেখা যায় যে এই ধরনের ঘটনা যে করছে তাকে তাকে সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করা হয়, এবং তার ট্রিটমেন্ট মানে এই না যে শুধু যে তাকে জেল বা জরিমানা, সেটা না, তাকে তার কি ধরনের রিহ্যাবিলিটেশন দরকার, তাকে অবশ্যই মানুষের সেফটির জন্য তাকে তো আইসোলেশনে রাখতে হবে। হ্যাঁ, এবং অন্যান্য মানে নর্ডিক ছাড়া অন্যান্য, যেমন ইউকে তো এরকম ইয়ে আছে যে যাদের এই ধরনের প্রিডেটরি টেন্ডেন্সি আছে তাদেরকে এরকম তাদের এই ধরনের ব্রেসলেট বা পায়ে এই ধরনের একটা কিছু দিয়ে দেওয়া হয়, যে তাদের একটা গতিবিধিটা এরকম নির্ধারিত থেকে এই এরিয়ার বাইরে তুমি যেতে পারবে না, বা তুমি বাড়ির বাইরে এই বাইরের চৌহদ্দিতে যেতে পারবে না, প্যারোলে থাকলে যেরকম হয়। তো ওইভাবে এরকম কিছু করা যায়। মানে মোট কথা হচ্ছে তাকে তার রিহ্যাবিলিটেশন করতে হবে ওই ব্যক্তিটার। হ্যাঁ, মানে নট পানিশমেন্ট, নট পানিশমেন্ট, রিহ্যাবিলিটেশন। মানে তাকে যদি দেখা যায় যে রিহ্যাবিলিটেশনের যোগ্য না, তখন তাকে আইসোলেট করা মানে তাকে আইসোলেশনে রাখা, যাতে সে অন্যদের ক্ষতি করতে না পারে। মানে এটাও এক ধরনের পানিশমেন্টই বলতে গেলে, যে আইসোলেশন পানিশমেন্ট। এটাকে আসলে আমি কিন্তু পানিশমেন্টের দৃষ্টিতে দেখতে পাই না। পানিশমেন্ট এটা হচ্ছে যে তাকে তার রিহ্যাবিলিটেশন না হওয়া পর্যন্ত তাকে ওই যে সে তার দ্বারা যেহেতু অন্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রিডেটরি নেচারের কারণে, এই কারণে তাকে এমন জায়গায় রাখা, সেক্লুটেড রাখা, যাতে তার দ্বারা অন্যরা ক্ষতিগ্রস্ত না হতে পারে। হ্যাঁ, এটাকে কিন্তু আমরা মানে শাস্তি হিসাবে দেখতে পারি না। স্যার, কিন্তু এটা তো আলটিমেটলি মানে যে আমরা যে যদি জেল হয়, জেলে রাখা হয়, তাহলে তো তাকে আইসোলেশনে রাখা হচ্ছে, মানে সে এই ধরনের যাতে কাজগুলো না করতে পারে, দেন তাকে ওখানে রাখা হচ্ছে। তাহলে এটাকে কি স্যার আইসোলেশন আমরা বলতে পারি না? আর তাকে যদি আলাদাভাবে রাখা হয়, মানে জেলে না রেখে অন্য কোথাও রাখা হয়, তাও তো স্যার একই রকম বিষয়টাই হচ্ছে। বিষয়টা হচ্ছে কিন্তু এই যে জেলে রাখা শুধু পানিশমেন্ট, মানে জেলের এটা হচ্ছে শুধু পানিশমেন্ট, জি, কিন্তু জেল তো রিহ্যাবিলিটেশন না। না, কিন্তু হ্যাঁ, এখন মানে কারণ এটা আমাদের দেশে যেহেতু সম্পদের অপ্রতুলতার কারণে আমরা তো ওইরকম সিস্টেম করতে পারি না। কিন্তু এরকম আমিও মানে রিসেন্টলি কিছু আমি আমার ইনফরমেশন আমি পেয়েছি, মানে পড়েছি কোথাও বা দেখেছি যে বাংলাদেশে কিছু কারাগারে নাকি এই ধরনের ব্যবস্থা আছে, যে সেখানে রিহ্যাবিলিটেশন, এবং সেখানে নাকি খুব মানে আধুনিক কিছু ব্যবস্থা আছে, যাতে করে মানে যারা ওখানে যারা কয়েদি যারা আছে তাদের নিজেদের এরকম মানে সেলফ ইমপ্রুভমেন্ট বা তাদের সেলফ রিফ্লেকশনের অনেক সুযোগ আছে, যে যাতে করে নিজেরা তাদেরকে মানে তারা নিজেদেরকে ওরকম অপরাধী মনে না করে নিজেদেরকে তারা যে আমরা ভালো কিছু করতে পারবো এরকম একটা কিছু তৈরি হয়। তাহলে সেটা একটা জিনিস। কিন্তু আমি যেটা বারবার বলছি যে আমাদের ব্রেইনের যে একটা ডিফারেন্স, হ্যাঁ, আমাদের ব্যক্তি এক একজন ব্যক্তির এক এক রকম ব্রেইন চিন্তা প্যাটার্ন, এক এক রকম চিন্তা ভাবনা এক এক রকম। তাহলে যেই ব্যক্তিটাকে আমরা একটা নৃশংস পশু হিসেবে জানি, একজন সাইকোপ্যাথ হোক বা সিরিয়াল কিলার এরকম আছে না, আমরা তো জানি যেগুলি নাটক মুভিও হয়। তাহলে এই যে একজন সিরিয়াল কিলারের যে তার যে ব্যাপারগুলি, তাহলে এইগুলি হচ্ছে কি সাইন্টিফিক বিভিন্ন ধরনের মানে ইন্টারেস্টে তাদেরকে নিয়ে গবেষণা করা উচিত, এবং তাদেরকে নিয়ে যে মানে কিভাবে তাদেরকে চেঞ্জ করা যায়, তাদের ব্রেইনের মানে তাদের ব্রেইনের ইলেকট্রিক্যাল এনভায়রনমেন্ট, তারপরে তাদের খাবার কিভাবে চেঞ্জ করে, এইগুলি নিয়ে যদি আমরা গবেষণা করতে পারি, যদি কখনো সুযোগ তৈরি হয়, তাহলে হয়তো আমরা মানে নৃশংসতাকে অনেক কমাতে পারবো অন্যদের দ্বারা। এবং তাদের প্রতি আমরা যদি ওই যে ওই কি একটা ইয়ে আছে না, যে ওই যে মানে মানে যে কুকুরের কাজ কুকুর করেছে, তাই না? এখন যে এরকম কাজ করছে আমরা তার প্রতি একই কাজ করছি, তাহলে পার্থক্য থাকলো না। তাহলে স্যার, পৃথিবীর সব দেশে আমি যতটুকু জানি সকল দেশে এই যে শাস্তির ব্যবস্থাটা আছে, তো সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন, যেটা আমাদের চৌর্যবৃত্তি বলেন বা যে রেপের মতো ঘটনা, তারপরে যে মানে খারাপ মানে যেগুলোকে খারাপ হিসেবে ধরা হয়, খুন করা, এইসব কারণেই তো মূলত যে শাস্তির বিষয়গুলো আসে। তো পৃথিবীর প্রত্যেকটা দেশে আমার জানা মতে যে শাস্তি বলতে জেল, ফাঁসি বা তাকে আর্থিক জরিমানা করা, এভাবে করে পানিশমেন্টগুলো দেওয়া হয়। তাহলে স্যার এই বিষয়গুলো যদি মানে
আপনি যেভাবে বলছেন যে এইভাবে না করে দেখা যাচ্ছে যে তাদের ওই যে যারা ওরকম করছে তাদের নিয়ে গবেষণা করে একটা কিছু বের করা যেতে পারে, এরকম একটা, বা তাদের সংশোধনের জন্য একটা সুযোগ আইসোলেশনে রাখা, এটা তো এরকম করে আসলে কি পুরো পৃথিবীকেই তো তাহলে আসলে এটার আওতায় আসা দরকার বা আসবে, তো তখন স্যার মানে তাহলে তো ওই যে জেলের বিষয়টা, শাস্তির বিষয়গুলো তো আসলে পৃথিবী থেকে উঠে যাবে তখন। অবশ্যই উঠে যাবে, অবশ্যই উঠে যাবে, কারণ এই যে আইন বা শাস্তি এগুলি তো আমরা যেটা জানি যে মানুষ কিভাবে আইনের শুরু হয়েছে, আইনের শুরু আগে তো আইনের প্রয়োজন ছিল না। আগে ছিল যে শিকার করবে, শিকার করে যা শিকার হবে, একটা শিকার হলো এটা সবাই মিলে খাবো, ব্যাস ঘুমাবো। কিন্তু যখন দেখা গেলো যে শিকারের সাথে সাথে অনেক কৃষিকাজ করতেছি, সম্পদ জমা হচ্ছে, তখনই তো মানুষের ঘুম হারাম হয়ে গেল। সম্পদ হচ্ছে ঘুম হারাম করার জন্য যথেষ্ট। তাহলে আমার সম্পদটা আরেকজন নিয়ে যাবে, তাহলে দেখা যেত যে যার মতন যারটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, তাহলে এইটা যখন হলো তখন কি হলো যে সম্পদশালী যে সে আইনটা করে। আইন কিন্তু সবসময় মানে যারা সাধারণ মানুষ করে না, যারা আর কি মানে শাসক শ্রেণীরাই আইনগুলি প্রণয়ন করেন। আইন প্রণয়নের উদ্দেশ্য থাকে হচ্ছে আসলে তাদের নিজেদের সিকিউরিটির জন্য, এটাই হচ্ছে স্বাভাবিকতা। এবং এই কারণে আইনের ভিতরে অনেক ফাঁকফোকর থাকে, এবং আইনের ব্যাপারটা এরকম, আইনের মাধ্যমে একজন নির্দোষকে দোষী প্রমাণ করা যায় আইনের ফাঁকফোকর দিয়ে, আবার একজন দোষীকেও বের করে নিয়ে আসা নির্দোষ প্রমাণ করা যায়। সুতরাং এই যে আইনের সুযোগ নেওয়াটা, এটা কিন্তু হিউম্যান নেচার। এখন এই কোনটাকে আমি খারাপ বলবো বলেন, মানে সবই তো ন্যাচারাল। তো আসলে এটা অনেক কঠিন বা অনেক সময়ের ব্যাপার, হয়তো কখনো স্যার যেভাবে ভাবছেন হয়তো আরো মানে বলছেন যেটা, সেটা আসলে আরো অনেকেই একটা সময় বুঝতে পারবেন, বা একটা সময় যে হয়তো এই যে আইন মানে শাস্তি দেওয়ার বিষয়গুলো উঠে গিয়ে অন্যভাবে তাদেরকে আসলে ট্রিট করা, ম্যানেজ করা বা ট্রিট করা বলা যেতে পারে। তো ওইভাবে হয়তো একটা সময় হবে, আমরা থাকি বা না থাকি। তো সেই ক্ষেত্রে আসলে মানে মানে পৃথিবীটা মানে মানুষের মানে বাস করার জন্য আরো অনেক মানে শুধু মানুষ না, মানুষের অন্যান্য ব্যাকটেরিয়া, ভাইরাস, সবার জন্যই মানে যে যতটুকু ন্যাচারালি যতটুকু পাওয়ার ততটুকুই পাবে, সবই পাবে, কেউ যেন বঞ্চিত না হয়। তো স্যার আমরা মোটামুটি মানে মব সাইকোলজি নিয়ে বলার চেষ্টা করেছি। তো অনেকের কাছে এটা আসলে একদম ভিন্ন মনে হতে পারে, অনেক ডিফারেন্ট মনে হতে পারে, বা আপনাদের নিজের সাথে আসলে যায় না, দেখা যাচ্ছে যে এটা আসলে মেনে নিতেও অনেক সমস্যা হতে পারে। কিন্তু বিষয়গুলো আসলে একটু ভাবলে বা এটা নিয়ে একটু স্টাডি করলে, এটা নিয়ে জানার চেষ্টা করলে আসলে প্রত্যেকটা কথাই, আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম প্রত্যেকটা কথাই অনেকটা যুক্ত, বা এটা হচ্ছে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ। হ্যাঁ, কারণ এখানে ব্যাপারটা এই না যে একজনের মত চেঞ্জ করতে হবে, বা আমি যেটা বিশ্বাস করি সেটাকে চেঞ্জ করতে হবে, না, আমার বিশ্বাস আমার কাছেই থাকবে। কিন্তু এটা নিয়ে আরো যে বিভিন্ন ধারণা থাকতে পারে, অন্য দৃষ্টিভঙ্গি থাকতে পারে, সেগুলিও আমাদেরকে জানতে হবে। তাহলে আসলে আমাদের মানে নলেজটা আরো এনহ্যান্সড হবে, আমাদের জ্ঞানটা বাড়বে। তো স্যার আজকে আমরা ধন্যবাদ সাথে থাকার জন্য। স্যার জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর করে জিনিসগুলো বুঝিয়ে বলার জন্য। থ্যাংক ইউ স্যার। আবার দেখা হবে পরবর্তী